বাবু, আপনার জন্য ভাত বাড়বো? এখন বাড়বি বলছিস? ঠিক আছে, বাড়। রাত তো ভালোই হলো। বাবু, আপনি তবে খান, আমি ওইদিকে বাসন টাসনগুলো মাজা হইল কিনা একবার দেখে আসি। বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক শ্রদ্ধেয় শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও তার অমর শ্রেষ্ঠ চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে ব্যোমকেশ বক্সী ও অশান্ত বসন্ত। এই কিস্তিমাত অজিত, এবার সামলা হয় তোমার ঘোড়া। আমার ঘোড়া সামলানোর আগে নিজের মন্ত্রীকে একবার বাঁচান তো দেখি। একদম নৌকার মুখে রেখে দিয়েছেন যে। রোজকার মতন ব্যোমকেশের কিয়াতলার বাড়ির বৈঠকখানায় দাবার আড্ডা বসেছে। আগে আমার আর ব্যোমকেশ এই দুজনের মধ্যে বসত, তবে তাতে খেলা হতো কম আর গল্প হতো বেশি। এখন সেখানে একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন, ইন্সপেক্টর রাখাল সরকার, ব্যোমকেশের পরম বন্ধু, যার সাথে পরিচয় কিয়াতলায় জমি কিনে বাড়ি তৈরির সময় থেকেই। সেই রাখাল সরকার কাজের ফাঁকে ফাঁকে আমার সাথে সাথে মাস দুয়েক ধরে উনিও এখন ব্যোমকেশের দাবা খেলার নিত্য সঙ্গী। তবে গত কয়েকদিন ধরেই দেখছি যে ব্যোমকেশ খোকাকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে। অনুমান করতে পারছি খোকার স্কুলে ভর্তির বোধহয় আর বেশি দেরি নেই। যাক, সত্যবতীর বকুনি খেয়ে সুমতি হয়েছে তাহলে ব্যোমকেশের। এমনকি আজকেও বৈঠকখানার পাশের ঘরে দরজা বন্ধ করে খোকাকে পড়ানোই নিমগ্ন হয়েছে সে। ভাবা যায় ব্যোমকেশ বক্সী পড়াচ্ছে একজন শিশুকে। ভাবলেও হাসি পায়। তাই আমরাও সাধ্যমতো চুপচাপ খেলা চালিয়ে যাচ্ছিলাম। ফাল্গুন মাসের শেষ, কিন্তু চারপাশের আবহাওয়াতে তা মোটেই মালুম হচ্ছে না। ব্যবসা গরমে রাখালবাবুর ফতুয়াটা একেবারে পিঠের সাথে প্রায় লেপটে গেছে। আমারও অবস্থা একই রকম। এমন সময় দাবার ছকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে যে যার নিজের ঘোড়া, মন্ত্রী, নৌকা সামলাতে যখন ব্যস্ত, ঠিক তখনই একটা গুরুগম্ভীর শব্দ করে মেঘ ডেকে উঠল। সারাদিন দাবদহে ঝলসে যাওয়ার পরে বোধহয় বরুণদেবের কৃপা হয়েছে মানব জাতির ওপরে। আওয়াজ শুনে রাখালবাবু কপালের ওপর হাত রেখে জানলার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন ঘরের ভেতর থেকেই আকাশে মেঘের গতি প্রকৃতি অনুভব করতে পারছেন তিনি। বেশ কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থাকার পরে তিনি তড়িঘড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আকাশের গতি ভালো নয় অজিত, আজ উঠি বুঝলে। রাজা মন্ত্রীর যুদ্ধ কালকের জন্য তোলা থাক। এমা, সে কি, একটু বসে যান। আরে আরেক রাউন্ড চা হয়ে যাক নাকি? না ভাইয়া, গিন্নি আবার বাজ পড়লে খুব ভয় পায়। ও বাবা, তাহলে আর আটকানো যাবে না। চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। বাড়ির বাইরে এসে আমরা দুজনেই একটা করে সিগারেট ধরালাম। ততক্ষণে হালকা হালকা বৃষ্টির গন্ধমাখা হাওয়া বইতে শুরু করেছে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে রাখালবাবু উদাস কণ্ঠে বললেন, ড্রাইভার অজিত, ব্যোমকেশকে ছাড়া রাতের আড্ডাটা জমে না। ঠিকই বলেছেন, তবে ও এখন সংসারী লোক, খোকা বড় হচ্ছে, ফলে সবসময় ওর সঙ্গপাতের লোভ তো একটু ত্যাগ করতেই হবে, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। না, আজ আসি, কাল দেখা হবে আবার। শুভরাত্রি।
কথাবার্তার মাঝখানেই একটা প্রকাণ্ড রোলস রয়েস গাড়ি হঠাৎ আমাদের সামনে দিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল। রাখালবাবু চোখ বড় বড় করে চেয়ে রইলেন সেদিকে। আমি অবশ্য কম অবাক হইনি, কারণ এত মহার্ঘ গাড়ি কিয়াতলা তো বটেই, কলকাতা শহরে কটা আছে সন্দেহ। গাড়িটা গলির মুখে অদৃশ্য হয়ে যাবার ঠিক পরেই নেংটিকে কাঁধে একটা ঝোলা ব্যাগ নিয়ে ফুটপাত ধরে হনন করে হেঁটে আসতে দেখা গেল। একদা সন্তোষ মিত্রের আশ্রিত নেংটির এখন অনেক পরিবর্তন হয়েছে। চোখ মুখে সেই প্রগলভতা তো আর নেই, বরং কথাবার্তা আরও মার্জিত হয়েছে। ব্যোমকেশের দেওয়া টি বোর্ডের চাকরিটা পেয়ে সে এখন যথেষ্ট সংসারী। আমাকে দেখেই একগাল হেসে নেংটি জিজ্ঞেস করল, কি ব্যাপার, গাড়িটা দেখে অবাক হলেন বুঝি? প্রায় 1.5 ইঞ্চি লম্বা সিগারেটের ছাইটা ফেলে দিয়ে আমি বললাম, আরে তা একটু হয়েছি বটে, এ পাড়ায় তো কখনো এরকম বিলাসবহুল গাড়ি ঢুকতে দেখিনি বাবু, তাই। ওটা বিখ্যাত ব্যবসায়ী ব্রজদুলাল রায়চৌধুরীর গাড়ি। আরে বসন্ত কুঞ্জের নাম শোনেননি? বসন্ত কুঞ্জ, সেটা আবার কি? দেখেছেন দেখেছেন, এই জন্য আপনি বইয়ের দোকান ছাড়া আর অন্য কিছু সামলাতে পারলেন না। এটা ব্যোমকেশ দা হলে ঠিক পারত। এই কথাটা শুনে বসন্ত কুঞ্জ এবং নেংটি দুজনের সম্বন্ধে আমার আগ্রহ একেবারেই কমে গেল। বেশ বুঝতে পারলাম বর্তমানে নেংটির মধ্যে এখনো আগের নেংটির অবশিষ্টাংশ কিছুটা রয়ে গেছে। নাম শোনার দরকারও নেই বলে ওর মুখের উপর দরজাটা বন্ধ করে বসার ঘরে ঢুকে দেখি ব্যোমকেশ খুব মনোযোগ দিয়ে 2-3 দিনের পুরনো একটা সংবাদপত্র পড়ছে। আমার সিগারেটটা নিভে গিয়েছিল। টেবিল থেকে দেশলাই নিয়ে সেটা ধরাতে ধরাতে বললাম, তুমি যাই তাই বলো ব্যোমকেশ, নেংটির এখনো পরিবর্তন হয়নি, সে আগের মতোই রয়ে গেছে। বলে কিনা বইয়ের দোকান চালাই বলে। খবরের কাগজ থেকে মুখ না সরিয়েই ব্যোমকেশ জবাব দিল, খারাপটা কি বলেছে? আচ্ছা 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 আচ্ছা, বাহ 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 বাহ, শেষ পর্যন্ত তুমিও তাহলে। ঠিক আছে, ভালো। আমি তবে চললাম, আজ রাতে নতুন বইয়ের চালান আসবে, দোকানে কাজ আছে প্রচুর, বেরোলাম আমি। আমি বেরিয়ে যাবার উপক্রম করছি এমন সময় সত্যবতী রান্নাঘরের ভেতর থেকে চেঁচিয়ে বলল, আজ যেও না ঠাকুরপো, ইলিশ মাছ ভেজেছি, সাথে গরম খিচুড়ি। এইবার আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম বই কি। একদিকে নেংটি আর ব্যোমকেশের খোঁচা, আবার অন্যদিকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। অবশেষে লড়াইয়ে দ্বিতীয় বস্তুটিরই জয় হলো। আমি আবার বসে পড়লাম। ব্যোমকেশ ব্যাপারটা দেখেও না দেখার ভান করে কেবল মুচকি হেসে শুধু বলল, আরে বসো বসো, একজন বিশিষ্ট মানুষ আসছেন একটু পরেই, বেশ বিশিষ্ট একজন। বিশিষ্ট মানুষ? কে? আসলেই দেখতে পাবে। মহারাজা রমেন্দ্র সিংহ স্বয়ং টেলিগ্রাম করে জানিয়েছেন সেই আগন্তুকের কথা। মহারাজা রমেন্দ্র সিংহ মানে রমেন্দ্র সিংহ, ও মনে পড়েছে। আরে যার কাছ থেকে ওই কি বলে রত্নমুখী নীলা চুরি হয়েছিল। ব্যোমকেশের কথা মতো সেই বিশিষ্ট মানুষ এলেন বটে, তবে একটু পরে নয়, এলেন রাত 11:30টার পরে। খাওয়া দাওয়া শেষ করতে করতে যথেষ্ট দেরি হয়ে যাওয়ায় আমার আর দোকানে যাওয়া হয়ে ওঠেনি। তাতে যে অবশ্য খুব একটা ক্ষতি হবে এমনটাও নয়। আমি নিশ্চিত পাটনার প্রেস থেকে রাতের ট্রেনে বইয়ের চালান আস্তে আস্তে বেলা গড়িয়ে দুপুর হয়ে যাবে। সত্যবতীর হাতের চমৎকার রান্না গলাধ্যকরণ করে বেশ বড় সড়ক একটা ঢেকুর তুলতে তুলতে বসার ঘরে এসে সবে সিগারেটটা ধরিয়েছি, পুটিটাম এসে খবর দিল একজন লোক নাকি ব্যোমকেশের সাথে দেখা করতে এসেছে। ব্যোমকেশ কিছুক্ষণ কি একটা চিন্তা করে লোকটাকে বসার ঘরে পাঠাতে বলে সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বের করে সেটা আবার বাক্সেই ঢুকিয়ে রাখল। মিনিট 2 পরে পুটিরাম যে লোকটিকে নিয়ে ঘরে ঢুকলো তাকে এক ঝলক দেখলেই মনে হয় যেন এইমাত্র কোনো রঙ্গমঞ্চে অভিনয়রত অবস্থা থেকে তুলে নিয়ে আসা হয়েছে তাকে। এত রাতেও ভদ্রলোকের তসরের পাঞ্জাবি 1 ফোঁটা কুচকায়নি, মাথার চুল সযত্নে আঁচড়ানো, চোখে সোনালি চশমা, আর স্বচ্ছ কাঁচের উপরে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ চকচক করছে। ঘরে ঢুকেই
আমাদের দুজনকে দেখে হকচকিয়ে গেলেন তিনি। তারপর একবার আমাকে আর একবার ব্যোমকেশকে হাত জোড়ো করে বিনয়ের সাথে বললেন, হ্যাঁ নমস্কার, আমি ব্রজদুলাল রায়চৌধুরী। আন্তরিকভাবে দুঃখিত এত রাতে বিরক্ত করবার জন্য। আসলে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বলছি ব্যোমকেশ বাবুর সাথে যদি একটু। ব্যোমকেশও প্রতি নমস্কার করে বলল, নমস্কার, অধমের নাম ব্যোমকেশ বক্সী, আর ও হচ্ছে আমার বন্ধু অজিত। আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। একটু আগে হওয়া রাস্তায় নিমটির কথাগুলো আমার মনে পড়ল। আমি ব্যোমকেশের কথায় বাধা দিয়ে ব্রজদুলাল বাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই রোলস রয়েলস গাড়িটা কি তবে আপনার? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই নিত্য নতুন মডেলের গাড়ি কেনাটা আমার একটা শখ বলতে পারেন। তার মানে আপনি কি ঘন্টা দুয়েক আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো গেলাম। আশ্চর্য, তা এখানে চেনা পরিচিত কেউ আছে নাকি, মানে বন্ধু টন্ধু? আগে না, আমি আপনাদের কাছেই এসেছিলাম। তবে না ঢুকে অমনভাবে চলে গেলেন? আরে সেটা বলতেই তো এখানে আসা মশাই। উপর্যুপরি প্রশ্নে ব্যোমকেশ বোধহয় বিরক্ত হয়ে উঠেছিল, তাই আমার হাঁটুতে একটা আলতো টোকা মেরে ব্রজদুলাল বাবুকে জিজ্ঞেস করল, রাজামশাইয়ের টেলিগ্রামে আপনার বিপদের কথা লেখা আছে, কিন্তু কি ধরনের বিপদ সবটা খুলে বললে মনে হয় সুবিধাই হয়। কি বল অজিত? দেখুন ব্যোমকেশ বাবু, সবটা শুনে আপনার বিশ্বাস হবে কিনা জানি না, তবুও আমি বলছি। তবে এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা বলতে পারেন। আমি তবে বলি, আসলে আমরা 3 ভাই। আমি বড়, বাবা মা দুজনেই গত হয়েছেন বছর 7 আগে। 4 ভাইয়ের মধ্যে ছোট ভাই কৃষ্ণদুলাল রায়চৌধুরী অল্প বয়স থেকেই মানসিক ভারসাম্যহীন। এখন আমাদের সাথেই থাকে। ঘটনার সূত্রপাত 2 বছর আগে আমার স্ত্রী নারায়ণীর মৃত্যুর পর থেকে। প্রথম এই মৃত্যুটাকে স্বাভাবিক নিয়মেই মেনে নিয়েছিলাম। তারপর আরও কতগুলো মৃত্যু ঘটলো, যেগুলো খালি চোখে দেখলে একেবারেই স্বাভাবিক, কিন্তু এখন আমার মনে হচ্ছে সব মৃত্যু যেন পূর্ব পরিকল্পিত ছিল। ব্যোমকেশ বাবু, আপনি হয়তো ভাবছেন আমি কথা কেন বলছি, তবে শুনুন। যেমন ধরুন, আমার স্ত্রী সন্ধ্যে ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলেন, অথচ তার প্রচণ্ড ভূতে ভয় ছিল। ছাদে তো দূরের কথা, সূর্য ডুবে গেলে তিনি বাইরে বের হতে পর্যন্ত ভয় পেতেন। তার 6 মাস পরে মারা যায় আমার মেজ ভাই নন্দদুলালের একমাত্র পুত্র প্রতাপ। আজও আদালত চত্বরে প্রতাপ উকিল বললে সবাই এক ডাকে চেনে। তার মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে। আদালত থেকে বাড়ি এসে ডাবের জল খেয়েছিল সে। তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল পেটে ব্যথা। অসহ্য যন্ত্রণায় বলি দেওয়া পশুর মতন সারা মেঝে জুড়ে গড়াগড়ি খাচ্ছিল। অবশেষে বাড়িতে চিকিৎসক এনে তখনকার মতন সামলানো গেলেও রাতের অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে। স্যালাইন দেওয়া অবস্থায় ওই রাতে আমিও আমার ভাই ওকে নিয়ে রওনা দিয়ে হাসপাতালের দিকে। কিন্তু পথের মধ্যেই আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ির। তার ফলে ভাই তো ভালো মতো জখম হয়, আর তার সাথে সাথে প্রতাপের স্যালাইনের বোতলটা ফেটে যায়। এরপর আর মাত্র মিনিট 20 বেঁচে ছিল প্রতাপ। তারপর সব শেষ ব্যোমকেশ বাবু। তবে সব থেকে ভয়ানক ঘটনাটি ঘটেছে 1 মাস আগে। নন্দদুলালের স্ত্রী ইরাবতীকে আমাদের লাইব্রেরি রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছিল যে ইরাবতীর পেটে নাকি বিষের অস্তিত্ব আছে। সেই কেসের এখনো মীমাংসা হয়নি ব্যোমকেশ বাবু। কিন্তু ইরাবতী লাইব্রেরি রুমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ লেখাপড়া সে একদম জানতো না। সে ছিল একদম যাকে বলে ক অক্ষর গোমাংস। শুধু মাঝে মধ্যে বইগুলো পরিষ্কার করার জন্য ঢুকত। একটানা অনেকক্ষণ ধরে কথা বলার জন্য ব্রজসুন্দরবাবু একটু হাঁপাচ্ছিলেন। বাইরে ঝমঝম করে এমন সময় বৃষ্টি নামল। আমি পুটিরামকে ডেকে জল দিতে বললাম। ভদ্রলোক রুমাল বের করে কপালের ঘাম মুছে আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ব্যোমকেশ টেবিল থেকে সেই পুরনো খবরের কাগজটা নিয়ে তার
তার পাতাগুলো উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করল, আপনি যা বললেন তার মধ্যে শুধু ইরাবতীর মৃত্যুটাই যেটুকু সন্দেহের উদ্রেক করে। সেই ব্যাপারে পুলিশ তদন্তের কাজ তো চালিয়ে যাচ্ছে, আর বাকিগুলোর মধ্যে সেরকম কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা? সম্পত্তি নিয়ে সমস্যা মোটেই না ব্যোমকেশবাবু। বাবা মরে যাওয়ার আগেই সব সম্পত্তি সমানভাবে আমাদের 3 ভাইয়ের নামে উইল করে রেখে গিয়েছিলেন। আচ্ছা, আপনার ছোট ভাই তো অবিবাহিত, তা ওনার অবর্তমানে ওই সম্পত্তির ভাগ কে পাবে? ও সম্পত্তির ভাগ পাবে বাগবাজারের মা সারদা আশ্রম। সবই তো বুঝলাম, তা এতে আপনার বিপদটা কোথায়? একটা মৃত্যুর সাথে আর একটা সম্পর্ক নাও থাকতে পারে। মৃত্যুগুলো কাকতালীয় হতে পারে। আমার মনে হচ্ছে আপনার সন্দেহ নিতান্তই অমূলক। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু। নন্দ বলেছিল বলে আমি মহারাজকে টেলিগ্রাম করেছিলাম। তবে 100% নিশ্চিত আমি এই মৃত্যুগুলো পরস্পরের সাথে সম্পর্কিত। প্রত্যেকেই মারা গেছে নিজের ইচ্ছে এবং অভ্যাসের বিরুদ্ধে কাজ করতে গিয়ে। মাঝে মাঝে মনে হয় আমাকেও কেউ যেন এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সুযোগ খুঁজছে। যাগ্গে, কি আর করা যাবে। ঠিক আছে, আপনি যখন কেস নেবেন না তাহলে আমি আর আপনার সময় নষ্ট করব না ব্যোমকেশবাবু। আমি তাহলে আসি। নমস্কার। আমি তো একবারও বলিনি আপনার কেস নেব না আমি। হ্যাঁ, মানে মানে আপনি কেসটাতে হাত দিচ্ছেন ব্যোমকেশবাবু। আমি 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 আপনার যথাসাধ্য পারিশ্রমিকের ব্যবস্থা করব। এটুকু বলে ভদ্রলোক পাঞ্জাবির ভেতর থেকে রূপলি রঙের খাম বের করে টেবিলের ওপর রাখলেন। ব্যোমকেশ সেদিকে না তাকিয়েই বলল, আপনি আপাতত বাড়ি যান ব্রজসুন্দরবাবু। আমি ভেবে আপনাকে কাল সকালে খবর দিচ্ছি। ও হ্যাঁ অজিত, একটু নোট করো আপনার ঠিকানাটা যদি একবার বলেন। এই নিন, এই খামের উপর ঠিকানা এবং ফোন নম্বর দুটোই আছে। আপনি যে আমার কেসটা নিয়ে ভাবছেন এতেই আমি অনেকটা নিশ্চিন্ত ব্যোমকেশবাবু। আপনি আপনি আমাকে শুধু ফোন করবেন, আমি একদম গাড়ি পাঠিয়ে দেবো বাড়ির সামনে। কেমন? তবে তবে আজ আসি ব্যোমকেশবাবু। নমস্কার। নমস্কার অজিতবাবু। ব্রজসুন্দর বেরিয়ে যেতেই ব্যোমকেশ জানলার দিকে তাকিয়ে থেকে একটা সিগারেট ধরালো। বৃষ্টির তেজ তখন 1 ফোঁটাও কমেনি। ভায়া অজিত, ব্রজসুন্দর সিনহাকে কেমন বুঝলে বলো? ব্রজসুন্দর বাবু বেশ গোলমেলে। গোলমেলে? লোকটা না লোকটার বলা ঘটনাগুলো? আপাতত দুটোই। তোমার কি মনে হয়? দেখো অজিত, ব্রজসুন্দর সিনহা লোকটি বেশ শৌখিন এবং আমি নিশ্চিত উনি শুধু হিমশৈলের চূড়াটুকু আমাদের সামনে উন্মোচন করে গেছেন। বাহ, এর মধ্যেই বুঝে গেলে কিভাবে? ব্যোমকেশ হাত খাওয়া সিগারেটে একটা লম্বা টান দিয়ে তারপর সেটাকে অ্যাস্ট্রেতে গুঁজে জানলার সামনে গিয়ে বলল, মাথার ঘিলুকে জমিয়ে না রেখে একটু খরচা করতে শেখো অজিত। আবহাওয়া খারাপ হচ্ছে, খুব শীঘ্রই বাজ পড়বে। ব্যোমকেশের কথা শুনে আমি জানলার দিকে তাকালাম। সন্ধ্যে সেই কালো মেঘখানা আস্তে আস্তে ওপরে উঠে আসছে, আর নিচে ঝলমল করছে তারায় ভরা আকাশ। হয়তো বৃষ্টিও এক্ষুনি থেমে যাবে। তাহলে ব্যোমকেশ কি ঠাট্টা করছে নাকি আমার সাথে? আমি বললাম, হ্যাঁ ধুস, ঝকঝকে আকাশ বলে বাজ পড়বে নাকি? তুমি না? এখানে নয়, বসন্ত কুঞ্জে। ব্যোমকেশ গতরাতে ভবিষ্যৎবাণী করেছিল যে বসন্তকুঞ্জে নাকি বাজ পড়বে,
কিন্তু সেই বাজটা যে আজ সকালেই আছড়ে পড়বে তা সে বুঝতে পারেনি। আমি, ব্যোমকেশ আর সত্যবতী সবে চায়ের আসর বসিয়েছি, ঠিক সেই মুহূর্তে হাজির হলেন রাখালবাবু। তার সাদা প্যান্টটা কাদায় মাখামাখি, মুখ চোখ দেখলে পরিষ্কার বোঝাই যায় কোনো একটা জরুরি খবর দিতে তিনি অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন। সত্যবতী কৌতুকের স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার, বৌঠান গত রাতে সদর দিয়ে ঢুকতে দেয়নি বুঝি? অন্য পদ অবলম্বন করতে হয়েছিল? রাখালবাবু সত্যবতীর কথার কোনো জবাব না দিয়ে ব্যোমকেশকে বললেন, ব্রজসুন্দর আজ ভোরে মারা গেছে ব্যোমকেশ। সত্যবতী আর আমি দুজনেই চমকে গিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। একমাত্র ব্যোমকেশ ভাবলেশীন মুখে তাকিয়ে রইল রাখালবাবুর দিকে। তারপর আমার দিকে ঘুরে বলল, তৈরি হও অজিত, বেরোতে হবে। কিন্তু ব্যোমকেশ, রাখালবাবু কি করে মানিবে? আমি রাতে ফোন করে জানিয়েছিলাম, ইরাবতীর কেসটা নিয়ে যদি কোনো আলোকপাত করতে পারে। হাজার হোক, পুলিশের লাইনে আছে বলে কথা। তা রাখাল, তুমি কি আমাদের সঙ্গে যাবে একবার? রাখালবাবু হাতঘড়ির দিকে একবার দেখে নিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই। তাহলে কাদামাখা প্যান্টটা পাল্টে যাওয়াই বোধহয় সমীচীন হবে। এই সত্য, ওকে একটা নতুন পোশাক বের করে দাও না গো। সাত সকালের ফাঁকা রাস্তায় আমাদের তিনজনকে নিয়ে বাগবাজারের উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে ট্যাক্সিতে ওঠার আগে অবশ্য রাখালবাবু পাঞ্জাবির পকেট থেকে একটা চশমা বের করে পড়তে গিয়েও একটু ইতস্তত করে আবার ঢুকিয়ে রাখলেন। কারণ জিজ্ঞেস করলে জানা গেল যে নিজের চশমার বদলে ভুল করে স্ত্রীর চশমা তিনি নিয়ে এসেছেন। বসন্তকুঞ্জে যেতে যেতেই রাখালবাবুর খবরের উৎসটা জানতে পারলাম। রোজ সকালে তিনি বসন্তকুঞ্জের পাশে একটি ছোট্ট মাঠে প্রাতঃভ্রমণ করতে আসেন। আজকেও এসেছিলেন। আর ঠিক তখনই বসন্তকুঞ্জের বাইরে পুলিশের গাড়ি তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন। ফেরার সময় ওই বসন্তকুঞ্জের দারোয়ানের থেকে ব্রজসুন্দরের ঘটনাটা তিনি জানতে পারেন। কিয়াতলা থেকে আধ ঘন্টারও কম সময় আমরা হাজির হলাম বসন্তকুঞ্জে। পুলিশের গাড়িটা তখনও দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড লোহার ফটকের সামনে। ততক্ষণে দু একটা লোক জড়ো হতে শুরু করে দিয়েছে। বসন্তকুঞ্জ, সত্যি নামটা এইবারের জন্য সার্থক বটে। ঘরের কাছেই যে এরকম নয়নাভিরাম জায়গা আছে তা আমি জানতাম না। তবে বাড়িটার গঠনশৈলী তেমন কিছু নয়। নামটা সার্থক আসলে বাড়ির চারপাশে চেনা অচেনা প্রচুর ফুলের সমারোহের জন্য। বাড়ির সামনে প্রবেশপথের দুধারে নয়নাভিরাম পাতাবাহারের ঝাড় সারি বেঁধে চলেছে একদম সদর দরজা অবধি। পথটা রং বেরঙের পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর সেই পথের মাঝে বরাবর সযত্নে বসানো ঝাড়গুলো থেকে মাথা বের করে রেখেছে ছোট ছোট প্রজাপতির মতন ফুল। আমাদের অবশ্য দরজা অবধি যেতে হলো না। তার আগেই একজন লম্বা চওড়া সুপুরুষকে পুলিশের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসতে দেখা গেল। ব্রজদুলালের মুখের সাথে মিল থাকায় বলে দিতে হয় না যে সুপুরুষ ভদ্রলোকটি নিশ্চয়ই মেজ ভাই নন্দদুলাল। ব্যোমকেশের সাথে চোখাচোখি হতেই এক টুকরো কালো মেঘ যেন তার মুখের ওপর জমাট বেঁধেই আবার সরে গেল। ভদ্রলোক ব্যোমকেশের কাছে এগিয়ে এসে হাত জোর করে কাঁদো কাঁদো স্বরে বললেন, বড্ড দেরি করে ফেললেন আপনারা, বড্ড দেরি। নন্দদুলালের সাথে থাকা পুলিশ অফিসারটি বয়সে একদম নবীন। ঠোঁটের ওপরে লম্বা গোঁফ রেখে নিজেকে গম্ভীর রাখার একটা বৃথা প্রচেষ্টা করা হয়েছে, এটা তাকে দেখলে বোঝাই যায়। ব্যোমকেশ এবং রাখালবাবু তাই তার কাছে এখনো অপরিচিত। আমাদের তিনজনকে এক প্রকার শুনিয়েই সে নন্দদুলাল বাবুকে বলল, দেখুন নন্দদুলাল বাবু, আপনার দাদার দেহ আমি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যদ্দূর ধারণা এটা একটা দুর্ঘটনা ছাড়া তেমন কিছুই নয়। আর যা দেখছি এসব উটকো লোক হুটহাট করে বাড়িতে ঢুকতে দেবেন না। আচ্ছা এখন চলি। হ্যাঁ,
পুলিশ চলে যাবার পরে নন্দদুলাল বাবু আমাদের নিয়ে বসার ঘরের ভেতরে ঢুকলেন। আসবাবপত্র বলতে কয়েকটা চেয়ার, একটা তেপায়া টেবিল আর দুটো কাঠের আলমারি ছাড়া তেমন কিছুই নেই। অর্থাৎ এই বাড়ির মালিক শুধুমাত্র গাছগাছালির দিক থেকেই খুব শৌখিন ছিলেন। দামি আসবাবপত্রের ওপরে বোধহয় খুব একটা আগ্রহ ছিল না। ঘরের দেওয়ালে 4টে বাঁধানো ছবি। নন্দদুলাল বাবু সেগুলো দেখিয়ে বললেন, আমার স্ত্রী, ছেলে আর বৌদি, অকালেই অতীত হয়ে গেল ওরা। হঠাৎ ব্যোমকেশ চতুর্থ ছবিটার দিকে ইঙ্গিত করে নন্দদুলাল বাবুকে জিজ্ঞেস করলো, এই 4 নম্বর ছবিটা কার বললেন না? ওটা ওটা আমাদের একজন পূর্বপুরুষের, অনেক দিন আগেই মারা গিয়েছেন। আপনার দাদার মৃতদেহটা প্রথম কে দেখতে পায়? আরে চাকর হরিদাস, বড় বৌদির মৃত্যুর পরে ওই তো দাদাকে দেখাশোনা করতো। মৃতদেহটা যেখানে পাওয়া গেছে সেখানে একবার যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়, আসুন। আচ্ছা নন্দদুলাল বাবু, আপনি অন্ধকারে ভয় পান? হ্যাঁ হ্যাঁ, তা মানে ওই ওই আর কি একটা ফোবিয়া মতো আছে। তাই ঘরে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রেখেছেন? বসার ঘর থেকে বেরিয়ে একটা লম্বা বারান্দা, আরও দুটো ঘর আছে বসার ঘরের পাশাপাশি, যেগুলো তালা বন্ধ। দেওয়ালের ধার ঘেঁষে শাড়ি দিয়ে বসানো আছে নানান আকারের বাহারি টব, তাতে বিভিন্ন রকমের ক্যাকটাস বসানো। বারান্দার একদম শেষে প্যাঁচানো কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নন্দদুলাল বাবু বললেন, জানেন, আমার বাবার গাছের শখ ছিল খুব বেশি। যদিও বরদার এ বিষয়ে বিশেষ কোনো আগ্রহ নেই, তিনি শুধু নিত্য নতুন গাড়ির পিছনে টাকা খরচা করতেন। আপনাকে দেখাও পড়ে, এই যে যত গাছ দেখছেন এগুলোর বেশিরভাগ বাবার হাতেই বসানো। এখন আমি কিছুটা দেখাশোনা করি। মৃত্যুটা হয়েছে কিভাবে? পুলিশ কি বলতে চাইছে? গলায় কাচের টুকরো আটকে। কাচের টুকরো আটকে মানে? বরদা যেখানে খেতে বসেন ঠিক তার মাথার উপরে দুটো কাচের ঘুলঘুলি আছে, বুঝলেন? গত বছর কালবৈশাখীতে দুটো কাচ প্রায় ভেঙে ঝুলছিল। ঠিক করাবো বলে গাফিলতির জন্য আর হয়েই ওঠেনি। পুলিশের অনুমান কালকে খেতে বসার সময় কোনো রকমভাবে ওই কাছ থেকে কয়েক টুকরো খাবারের থালা এসে পড়ে। কীরকম দুর্ভাগ্য দেখুন, বরদা চশমা ছাড়া কখনো খেতে বসেন না। কিন্তু কাল যে কেন বসলেন জানি না। দোতলায় একটা ঘরের পরেই ব্রজদুলাল বাবুর ঘর। ঘর ছেড়ে একটু এগিয়ে গেলেই ঝুল বারান্দা, সেখানেও ছোট ছোট বিচিত্র রকম গাছের সমারোহ। ব্রজদুলাল বাবুর দরজার সামনে দামি পর্দা টাঙানো। নন্দদুলাল বাবু পর্দা সরিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন, সাথে সাথে আমরাও ঢুকলাম। এই ঘরেও আসবাবপত্রের ততই বচ অবস্থা। একটা পালঙ্ক, সুদৃশ্য কাঠের আলনা, অতি পুরনো কাঠের শোকেস, একটা চেয়ার এবং একটা লোহার সিন্দুক, যদিও আবার তার ডালাটাই নেই। ঘরের এক পাশে একটা ছোট ঘর, খুব বেশি হলে 2 জন মানুষ নড়াচড়া করতে পারে সেই ঘরে, তাও আবার অতি কষ্টে সৃষ্টে। সেই ঘরের ছাদের ঠিক নিচে দেওয়ালের গায়ে দুটো বড় বড় ঘুলঘুলি, তার মধ্যে একটিতে আধ ভাঙা কাঁচ এখনো আটকে আছে, অন্যটির গুঁড়ো গুঁড়ো কাঁচে মেঝে এখনো ভর্তি। গতরাতের আসন পাতা আছে খাবারের, গতকালের আধ খাওয়া ভাতের থালাটাও এখনো পড়ে আছে। এটো ভাতের উপরে দেখলাম শুকিয়ে যাওয়া ফোঁটা ফোঁটা রক্তের দাগ। নন্দদুলাল বাবু ধরা গলায় বললেন, এই ঘরেই বরদাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি কল্পনা করার চেষ্টা করছিলাম ঠিক কতটা কষ্ট পেয়ে ব্রজদুলাল বাবু মারা গেছেন সেটা। একজন লোক খেতে বসে গলায় কাঁচের টুকরো আটকে রক্তাক্ত হয়ে সাহায্য চাইছেন, অথচ কেউ জানতেই পারেনি ঘরে। উফ, এ যে গল্পের থেকেও বেশি ভয়ানক। নন্দদুলাল বাবু, আপনার বাড়িতে চাকর কজন? বাড়িতে রাঁধুনি আর সর্বক্ষণের কাজের লোক মিলিয়ে 4 জন। সে কি?
আপনি ওদের কাউকে সন্দেহ করছেন নাকি? বরদার মৃত্যুটা কি তাহলে স্বাভাবিক নয়? দেখুন ব্যোমকেশবাবু, ওরা সবাই বাবার আমল থেকেই রয়েছে, বুঝলেন? না না, সন্দেহ করব কেন? সন্দেহ করছি না। পুলিশ তো বলেই দিয়েছে এটা একটা দুর্ঘটনা। শুধু সামান্য কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে। আচ্ছা, স্ত্রী মারা যাওয়ার পরে আপনার দাদার দেখাশুনো কে করতো? হরিদাস, ওই যে ছেলেটার কথা আপনাকে একটু আগে বললাম, আমাদের রান্নার ঠাকুর উষা মাসিমাই ছেলেটাকে নিয়ে এসেছিলেন। আসার দিন থেকে এখনো অবধি বরদার সেবার কোনো বিঘ্ন ঘটেনি। আপনি শুধু হরিদাসকে একটু ডেকে দিন। নন্দদুলাল বাবু বেরিয়ে গেলেন। ব্যোমকেশ আবার ব্রজদুলাল বাবুর খাওয়ার ঘরটায় উঁকি মেরে কি যেন দেখতে লাগলো। কিছুক্ষণ পরেই নন্দদুলাল বাবু হরিদাসকে নিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে ব্যোমকেশকে নমস্কার করে হরিদাস হাত জোর করে দাঁড়িয়ে রইল ঘরের এক কোণে। হাঁটুর উপর ধুতি, খালি গা, ধবধবে সাদা পৈতে আর মাথার পিছনে একটা ছোট্ট টিকি। সব মিলিয়ে লোকটি যেন একজন প্রকৃত ব্রাহ্মণের উৎকৃষ্ট উদাহরণ। ব্যোমকেশ খাওয়ার ঘর থেকে বেরিয়ে লোকটির কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করল, হরিদাস, শুনলাম তুমি তো বাবুকে দেখাশুনো করতে? আগে হ্যাঁ। রাতের খাবার কি তুমিই দিয়েছিলে? শুধু রাতের নয়, গিন্নিমা মারা যাওয়ার পর থেকে 3 বার 3 বেলার খাবার ওনাকে ওপরে দিয়ে আসতো। তাছাড়া পাশের ছোটবাবুর ঘরেও আমি খাবার দিই। উনি তো বাইরে বের হতে পারেন না। কাল রাতে কখন খাবার দিয়েছিলে? রাতের বেলা বড়বাবু এবং ছোটবাবু দুজনের খাবার একসাথেই দিয়ে আসি আমি। বড়বাবু রাত 10টার মধ্যে খেয়ে নেন, কিন্তু গতকাল এসে দেখি বড়বাবুর ঘরে তালা মারা। ভেবেছিলাম উনি বোধহয় ওই বাগবাজারের সেই আশ্রমে গিয়েছেন। রাতে 11:30 অবধি আমি জেগেছিলাম, তারপর ঘুমিয়ে পড়ি। এরপর মেজবাবু এসে আমাকে ডেকে দেন আর বলেন বরদার ঘরে খাবার দিয়ে আসতে। কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে বাবুর মধ্যে? অস্বাভাবিক কই না তো। ও হ্যাঁ, উনি চশমাটা না খুঁজে পাচ্ছিলেন না। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে বাধ্য হয়ে চশমা ছাড়াই খেতে বসেন। কেউ কি দেখা করতে এসেছিল গতকাল বাবুর সঙ্গে? না, গতকাল তো কেউ আসেনি। তবে একদিন আগে একজন ম্যাথর এসেছিল। ম্যাথর? বড়বাবুর সাথে দেখা করতে? আচ্ছা, তুমি তাকে কখনো আগে দেখেছো এই বাড়িতে? না, আসলে আমাদের এই রান্নার ঠাকুর উষা রানী, উনি নিয়েছিলেন লোকটাকে পেছনের নর্দমাটা পরিষ্কার করতে। নর্দমার পাইপে দীর্ঘদিন ধরে প্রচুর ময়লা জমেছিল, জল জমে থাকতো সবসময়। তাই পয়সা দিলেও কেউ পরিষ্কার করতে চাইতো না। বাধ্য হয়ে বড়বাবু উষা রানীকেই দায়িত্বখান দিয়েছিলেন। আচ্ছা, কোনো আওয়াজ পেয়েছিলে গতকাল রাতে? যেমন ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ বা কাঁচ ভাঙার শব্দ? আগে না, তাছাড়া বাবুকে খাবার দিয়ে নিচে চলে এসেছিল, তাই অতটাও। আশ্চর্য। ঠিক আছে, তুমি যেতে পারো। নন্দদুলাল বাবু, চলুন আপনার ছোট ভাইয়ের ঘরে একবার যাওয়া যাক। ব্যোমকেশের এই প্রস্তাব শুনে নন্দদুলাল বাবুর মুখে রাগ এবং বিরক্তি দুটোই ফুটে উঠল। হরিদাস ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে বেশ গম্ভীর কণ্ঠে তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, এবার যথেষ্ট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কৃষ্ণদুলাল মানে আমার ছোট ভাই পক্ষাঘাতগ্রস্ত এবং মানসিক ভারসাম্যহীন, ভালো করে কথাটা অবধি বলতে পারে না। তাছাড়া ও মাঝে মাঝে হিংস্র হয়ে পড়ে, তখন ওকে সামলানো খুব সমস্যাদায়ক হয়ে পড়ে। তাই দয়া করে ওকে বিরক্ত করবেন না। একজন মানুষের মৃত্যু, একজন বলছি কেন, বেশ কয়েকজন মানুষের মৃত্যু যখন অস্বাভাবিক রহস্যের মধ্যে জড়িয়ে থাকে, তখন সেখানে বিরক্ত করার প্রশ্ন ওঠে বই কি? মানে আপনি বলতে চাইছেন আমার দাদার মৃত্যুটা অস্বাভাবিক? বলতে চাইছি নয়, বলছি।
শুনুন নন্দদুলালবাবু, পুলিশ শুধু কাঁচের টুকরো আর রক্তমাখা ভাতের থালাটাই দেখেছে, পাশে পড়ে থাকা ছোট ছোট পাথরের টুকরোগুলোকে খেয়ালই করেনি। এবার নিশ্চয়ই বলে দিতে হবে না পাথরের টুকরোগুলো কোথা থেকে এসছে? এক মুহূর্তেই পুরো বিষয়টা আমার চোখের সামনে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। সত্যি এ তো ঠান্ডা মাথায় খুন একেবারে। যিনি চশমা ছাড়া খেতে বসেন না তিনিই চশমা হারালেন গত রাতে। সহজে আন্দাজ করা যায় যিনি চোখে কম দেখেন চশমা ছাড়া খেতে বসাটা তার কাছে ঠিক কতটা অস্বস্তির। যদিও পরিকল্পনার সফলতাটা পুরোটা আন্দাজের উপর নির্ভর ছিল, তবুও বলবো খুনি অত্যন্ত আত্মবিশ্বাসী। ব্রজদুলালের ঘর থেকে বেরিয়ে আমরা পাশের ঘরের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। বসন্তকুঞ্জের ফুলের এত সমারোহ শৌখিনতা সব যেন এই দরজার সামনে এসে একদম থমকে গেছে। ক্রমাগত ময়লা আর ধুলো জমতে জমতে দরজার আসল রূপ কালের গহ্বরে যেন হারিয়ে গেছে। নন্দদুলাল সাবধানে দরজার গায়ে চাপ দিতেই বিচ্ছিরি রকমের একটা আওয়াজ করে খুলে গেল সেটা, আর সাথে সাথেই ভ্যাপসা পচা গন্ধে ভরে উঠল দোতলার বারান্দা। রাখালবাবু বলে নাকে রুমাল চাপা দিলেন। সবার আগে এবার ঘরে ঢুকল স্বয়ং ব্যোমকেশ। ঘরের ভেতরে হালকা অন্ধকার, কারণ একটি মাত্র জানলা, তাও আবার একদম পেছন দিকে, ফলে সূর্যোদয়ের আলো ঘরে প্রবেশ করে না বললেই চলে। নোংরা বিছানায় ততোধিক নোংরা চাদর গায়ে দিয়ে যে লোকটি শুয়ে আছে তাকে এক ঝলক কঙ্কাল বলে ভ্রম হয়। হাঁপড়ের মতন বুকের ওঠানামাটা একমাত্র প্রমাণ দেয় যে এ দেহের জীবনী শক্তি এখনো আছে। বিছানার পাশে লম্বা হয়ে যাওয়া একটা অতি সুন্দর ফটো ফ্রেম আছে। এই ধরনের ফটো ফ্রেম খুব একটা দেখা যায় না, তবে কার ছবি কিসের ছবি কিছুই এখন আর বোঝার উপায় নেই। নগ্ন পলেস্তারা ঘষা দেওয়ালে একটা মহিলার ছবি ঝুলছে। ঠিক এই মহিলার ছবি আমরা বসার ঘরে দেখেছিলাম, যাকে নন্দদুলাল বাবু পূর্বপুরুষ বলে পরিচয় দিয়েছিলেন। ব্যোমকেশ বিছানার পাশ থেকে ফ্রেমটা হাতে নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেখে আবার সেটাকে যথাস্থানে রেখে নন্দদুলাল বাবুকে বললেন, চলুন বাইরে যাই, আপাতত কাজ শেষ। আমরা বেরিয়ে আসতে যাব এমন সময় কৃষ্ণদুলাল হঠাৎ ব্যোমকেশের দিকে তাকিয়ে ছবিটার দিকে আঙুল দেখিয়ে অস্পষ্ট ভাষায় এসব যেন বলতে শুরু করলেন। আস্তে আস্তে সেই অস্পষ্ট কথাগুলো গোঙানিতে পরিণত হলো। দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে শুরু করলো। ভদ্রলোক যেন আমাদের কিছু বলতে চাইছেন, কিন্তু তার শারীরিক অক্ষমতা বারবার তাতে বাধা দিচ্ছে। চলে এসো অজিত বলে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে গেল। রাখালবাবুকে দেখলাম গোপনে চোখ মুছতে। আমরা বাইরে বের হবার পর নন্দদুলাল বাবু দরজাটা বন্ধ করে দিতে দিতে বললেন, কি ঝামেলাতে ফেললেন দেখলেন মশাই? এখন সারা দিন এর জের ভুগতে হবে। ধ্যাৎ! ব্যোমকেশ একটিও কথা না বলে দ্রুত একতলায় নেমে গেল। আমি আর রাখালবাবু ওকে অনুসরণ করলাম। একতলায় তখনও হরিদাস আর অন্য একজন চাকর বারান্দাটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে। ব্যোমকেশ হরিদাসকে জিজ্ঞেস করল, হরিদাস, উষা রানী কোথায়? ও তো 10টার আগে আসে না। ও যে ছেলেটাকে নিয়ে এখানে এসেছিল তার নাম বা ঠিকানা কিছু জানো? না, তবে তবে আপনি ম্যাথরপট্টিতে গেলে উষা রানীর ঠিকানা পেয়ে যাবেন। এখান থেকে খুব কাছেই। ব্যোমকেশ আমার একটা হ্যাঁচকা টান মেরে বলল, হাতে একদম সময় নেই অজিত। রাখাল, তোমাকে একটা কাজ করতে হবে। থানায় যাবার আগে একবার আদালত চত্বরটা ঘুরে যেও তো। কোর্টে গিয়ে নন্দদুলালের ছেলে প্রতাপের বিষয়ে খোঁজ খবর নাও। এখনো অবধি অনেক ফৌজদারি কেস সামলেছ, সুতরাং এই কাজ তোমার পক্ষে খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। চলো অজিত, একবার ম্যাথরপট্টিতে যেতে হবে। এরপর আমি
ব্যোমকেশ আর রাখালবাবু বসন্ত কুঞ্জ থেকে বেরিয়ে এলাম। ততক্ষণে সকালের রোদ উঠে গেছে। বিশুদ্ধ হাওয়া একেবারে শিকারী দলের মতন বেরিয়ে পড়েছে রাস্তায়। রাখালবাবু হাত দেখানোর আগেই একটা ফাঁকা ট্রাম সারা শরীরে আলস্যের চাদর জড়িয়ে ঘটাং ঘটাং করে আমাদের সামনে এসে দাঁড়ালো। রাখালবাবু ট্রামে উঠে যেতেই আমি আর ব্যোমকেশ হাঁটতে শুরু করলাম ম্যাথরপট্টির দিকে। ট্যাক্সি নিলাম না, কারণ ব্যোমকেশ পথচলতি মানুষদের থেকে ইতিমধ্যে জেনে নিয়েছে রাস্তাটা। জায়গাটা বসন্তকুঞ্জ থেকে খুব একটা দূরে নয়, হেঁটে গেলে আন্দাজ মিনিট 15 লাগে। রাস্তার ভিড় আস্তে আস্তে বাড়ছে, তার মধ্যে দিয়ে দ্রুত হেঁটে চলেছে ব্যোমকেশ। আমি ওর হাঁটার গতির সাথে তাল রাখতে পারছিলাম না। কিছুক্ষণ পরেই প্রবল চেঁচামেচির আওয়াজ বুঝিয়ে দিল যে আমরা গন্তব্য থেকে আর বেশি দূরে নেই। ম্যাথরপট্টিতে ঢোকার মুখেই বেশ বড় একটা ঘড়ির দোকান আর তার চারপাশে ছোট ছোট বাঁশ আর বেড়া দিয়ে তৈরি অজস্র ঘর। তাদের ফাঁক দিয়ে সাপের মতন এঁকে বেঁকে হারিয়ে গেছে স্যাঁতস্যাঁতে নোংরা গলিগুলো। প্রত্যেক গলিতে জলের জন্য লম্বা লম্বা লাইন। ঝগড়া আর চেঁচামেচিটা ওখানেই হচ্ছে সব থেকে বেশি। ব্যোমকেশ এমন সাবলীলভাবে এই গলি থেকে ও গলি হেঁটে চলেছে যেন দেখে মনে হবে দীর্ঘদিন ধরেই ওর এখানে যাতায়াত। বেশ খানিকটা হাঁটাহাঁটি করার পরে রাস্তার ধারে নর্দমায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বসা এক বৃদ্ধকে ব্যোমকেশ উষারানী মণ্ডলের ঠিকানা জিজ্ঞেস করল। এবার বেশ রাগ হলো ব্যোমকেশের ওপর। অনর্থক এতক্ষণ ছোটাছুটি, ঠিকানাটা ঢোকার আগে জিজ্ঞেস করে নিলেই হতো। যত সব। অন্যান্য ঘরগুলির মতোই উষারানীর ঘরেও দারিদ্র্যের ছাপ স্পষ্ট। দেওয়ালের বেশিরভাগ জায়গাতেই বেড়া নেই, মাটি লেপে কাজ ছাড়া হয়েছে মাত্র। শুধু সামনের এক চিলতে জায়গায় তুলসী বেদিটা ঘরটিকে অন্যান্যদের থেকে কিছুটা আলাদা করে রেখেছে। একটি অল্পবয়স্ক বউ মাথায় ঘোমটা দিয়ে তুলসী বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে যাচ্ছিল। হঠাৎ আমাদের দিকে থমকে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল একপাশে। ওদিকে ঘরের ভেতর থেকে তীক্ষ্ণ মহিলা কণ্ঠে কেউ একজন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বউটিকে সাপ সাপান্ত করে চলেছে। ওরে বাঘের বেটি, তুলসী তলায় সোহাগ দেখানো হচ্ছে। আমার ছেলের মাথাটা খাই তারকের সাথে পীড়িত করা হচ্ছে। আজ আসুক, চেলা কাঠ যদি না ভেঙেছি না, আমার নাম উষা বামনি নয়। তুলসী বেদিতে প্রণাম করে মেয়েটি আমাকে বলল, মায়ের ওসব কথায় কান দিবেননি, রেগে গেলে ওরকম বলি। তা কোনো অনুষ্ঠানের বায়না দিতে চাইছেন বুঝি? মুখ দিয়ে প্রায় বেরিয়ে এসেছিল না, কিন্তু ব্যোমকেশ কটমট করে আমার দিকে তাকিয়ে জবাব দিল, হ্যাঁ, হাওড়ার দিকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, খুব সুখ্যাতি আছে শুনেছি, যদি একটু কথা বলা যায়। আসুন আসুন, ভেতরে আসুন। বউটি আমাদের নিয়ে ভেতরে ঢুকলো, আর সাথে সাথেই তেলে বেগুনে জ্বলে উঠলেন ঘরের ভেতরে থাকা উষা বামনি নামক সেই মহিলা, যিনি এতক্ষণ ধরে বাক্যবাণ নিক্ষেপ করে চলেছিলেন। এই যে আমার রাজকন্যা এসেছে, বলি ওরা মাগি গেছিস তো বাইরে অনেকক্ষণ। মানে তুলসী তলায় বাতি দিচ্ছিলাম মা। ওরে আমার চাঁদ বদনি রে, তুলসী তলায় দিয়ে বাতি বেশ্যা বলে আমি সত্যি। মা, এরা দুজন আপনার সাথে দেখা করতে এসেছে, কথা বলবে বানার ব্যাপারে। এই যে আপনারা এদিকে আসুন। হঠাৎ আমাদের দিকে নজর পড়ায় সঙ্গে সঙ্গে উষা বামনির গলার স্বর একদম সপ্তম থেকে নেমে এলো নিচে। বেশ মোলায়েম সুরে এতক্ষণ ধরে আগুন ঝরানো গলায় মাখনের প্রলেপ ঢেলে সে জিজ্ঞেস করলো, এই কি অবস্থা? এই আপনারা এতক্ষণ বাইরে দাঁড়াইছিলেন, ঘরে আসুন। এই যে এইখানটাতে বসুন, একটু দাঁড়ান। হ্যাঁ, আমি না একটু চানটা সেরে আসি, তারপর আপনাদের সঙ্গে নয় কথা বলছি। এখন না গেলে না আর চান করা হবে নি। এই মালতী, ওনাদের একটু চা জলের ব্যবস্থা কর না। একটা মাত্র বড় ঘর, পাশে এক চিলতে রান্নাঘর। বড় ঘরটির মাঝখানে আবার কাপড় দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। আমি ব্যোমকেশকে বললাম, এই ব্যোমকেশ, এটা কি গো, ঘরটাকে কাপড় দিয়ে এরকম ভাগ করে দেওয়া কেন?
আরে বুঝতে পারলে না, নিশ্চয়ই অনাত্মীয় কেউ থাকে ওদিকটায়। সংসারের যাবতীয় জিনিসপত্র সবাই বড় ঘরটিতে ডাঁই করে রাখা। খাটের ওপর একটা খোলা সুটকেস, আর তাতে কিছু জামা কাপড় এলোমেলো করে ছড়ানো। ব্যোমকেশ সুটকেসের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দেখি আমাকে দরজার দিকে নজর রাখতে বলে সেই জামা কাপড়ের ভেতর থেকে একটা ফটো ফ্রেম বের করে দ্রুত নিজের জামার ভেতরে চালান করে দিল। তারপর সুটকেস ঘেটে 3-4টে কাগজ বের করে সেগুলোতে চোখ বুলিয়ে আবার সুটকেসে ঢুকিয়ে রাখলো। ইতিমধ্যেই মালতী অর্থাৎ সেই বউটি দুটো জলের গ্লাস আর প্লেটে কয়েকটা নাড়ু জাতীয় কি নিয়ে ঘরে ঢুকেছে। ব্যোমকেশ প্লেট থেকে একটা নাড়ু তুলে মুখে পুরে দিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কে কে থাকো এখানে? আমি, আমার শাশুড়ি আর রমানাথদা। রমানাথদা অবশ্যই 2 দিন হলো এইছে। আমাদের গ্রামের ছেলে বলে মা ওকে কিছুদিনের জন্য থাকতে দিয়েছে এখানে। তোমাদের গ্রাম কোথায়? মেমারি। পয়সা করি দেয় নাকি? বাবা, মা আবার পয়সা নেবে নি, মরি যাবে তাহলে। বাহ, এইটুকু ঘরে তোমরা 3 জন, তাও আবার একজন অচেনা পুরুষ। পয়সার লোভ দেখেছো অজিত, যার জন্য নিজের ব্যক্তিগত স্বাধীনতা পর্যন্ত বিসর্জন দিতেও পিছপা হয় না এরা। তা সেই ব্যক্তিটি কোথায়? সকাল থেকেই ঘরে নেই। রোজ সকালে বের হয়ে যায়, ভোর রাতে আসে। বলে নাকি কলে কাজ করে হুগলির দিকে। চলো হে অজিত, যা জানার জানা হয়ে গেছে। এই নাড়ুটা খেয়ে যাও, বেশ ভালো হয়েছে। ও মা, আপনারা বললেন বায়নার ব্যাপারে কথা বলবেন। অন্যদিন। উষারানীর বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে ব্যোমকেশ ফটো ফ্রেমটা জামার ভেতর থেকে বের করে আমাকে বলল, চিনতে পারছো? কই দেখি। এই ব্যোমকেশ, আরে এইরকম তো আমরা ওই কৃষ্ণ দুলালের ঘরে দেখছিলাম না? তুমি বাড়ি যাও অজিত, আমি একবার ঘোষ স্টুডিও থেকে ঘুরে আসি, দেখি ওরা কোনো আলোকপাত করতে পারে কিনা এই ফ্রেমের উপরে। এখন রাত 1:30। ঘুমন্ত কলকাতা শহরের ওপর এক পশলা বৃষ্টি হয়ে গেছে একটু আগেই। ব্যস্ত রাজপথ এখন শান্ত। আমি আর ব্যোমকেশ বসন্তকুঞ্জের ঠিক পিছনে একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছি। কেন লুকিয়ে আছি তা জানি না, কারণ এই বিষয়ে ব্যোমকেশ আমাকে কিছুই বলেনি, এমনকি সাথে আসতেও বলেনি। বলা যায় আমি একরকম জোর করেই এসেছি। বসন্তকুঞ্জ এখন অন্ধকারে ডুবে রয়েছে, আমরাও রয়েছি, তবে রহস্যের অন্ধকারে। এখন যেখানে বসে আছি ঠিক তার উপরের ঘরে ব্রজদুলাল বাবু খুন হয়েছিলেন। শুধু কি ব্রজদুলাল? 1 বছরের মধ্যে এই বাড়ি 3-3টে মৃত্যু দেখেছে, এবং সবকটি অস্বাভাবিক। রাত 8টা নাগাদ রাখালবাবু ফোন করে জানিয়েছিলেন যে নন্দদুলালের ছেলে প্রতাপের উকিল হিসেবে আদালত চত্বরে খ্যাতি আছে বটে, তবে তা মোটেও সুখ্যাতি নয়, বরং সে আদালতে ভ্যাম্পায়ার প্রতাপ নামে বেশ পরিচিত ছিল। লোকে বলে মক্কেলের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিত ওই ভ্যাম্পায়ার প্রতাপ। ফলে নিত্যদিন আদালতে টাকা পয়সা নিয়ে তার সাথে মক্কেলের ঝগড়া ছিল একদম বাঁধা ধরা। তবে ওর মারা যাওয়ার ঘটনা তো অনেক পুরনো, তাই সঠিকভাবে কেউ কোনো তথ্য দিতে পারেনি। শুধু এইটুকু জানা গেছে যে এক যুবককে নাকি প্রতাপের কাছে রোজ আসতে দেখা যেত, আর ভদ্রলোক এলেই প্রতাপের আচার আচরণ কেমন যেন পাল্টে যেত। প্রতাপকে সবসময় রমা বলে সম্বোধন করত। এইসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ ব্যোমকেশের একটা খোঁচা খেয়ে যেন চমকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি বসন্তকুঞ্জ থেকে অতি সন্তর্পণে একটি লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বেরিয়ে এলো। তারপরে এদিক ওদিক দেখে নিয়ে লোকটি রাস্তা পার হয়ে হাঁটতে শুরু করলো সোজা মেথরপট্টির দিকে।
চলে এসো অজিত। ব্যোমকেশ আর আমি লোকটার পিছু নিলাম। তবে স্বাভাবিকভাবে আমরা হাঁটতে পারছিলাম না, কারণ লোকটি মাঝে মধ্যেই পেছন ফিরে তাকাচ্ছিল আর আমাদের দ্রুত নিজেদের লুকিয়ে ফেলতে হচ্ছিল ঝোপঝাড়, বড় গাছ অথবা কোনো লেটার বক্সের আড়ালে। ম্যাথরপুটটির সামনে গিয়ে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে একদিকে চলে গেছে সোজা গঙ্গার ঘাটের দিকে, আর অন্যটি ম্যাথরপুটটিকে পাশে রেখে বড় রাস্তার সাথে মিশেছে। দুই রাস্তার সংযোগস্থলে ঘোষ ওয়াচ কোম্পানি নামে অনেক পুরনো সেই ঘড়ির দোকান। লোকটি দোকানের সামনে দাঁড়িয়ে আবার চারপাশটা দেখে নিল। ব্যোমকেশ আর আমি পা টিপে টিপে লোকটির কাছে প্রায় পৌঁছে গেলাম, আর ঠিক তখনই দুটো জ্বলন্ত আগুনের গোলার মতন হেডলাইট জ্বালিয়ে দ্রুত বেগে আমাদের লক্ষ্য করে ছুটে আসতে লাগলো একটি ট্যাক্সি। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে এক ধাক্কায় ঠেলে সরিয়ে দিল আমাকে, আর আমি টাল সামলাতে না পেরে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়লাম। ট্যাক্সির ব্রেকের বিকট আওয়াজ রাতের নীরবতাকে খান খান করে দিয়ে মিলিয়ে গেল মুহূর্তেই। আমি নর্দমা থেকে ওঠার ক্রমাগত চেষ্টা করতে করতে বলতে লাগলাম, ব্যোমকেশ, ব্যোমকেশ, এই তুমি ঠিক আছো? কিন্তু নর্দমার কাদায় আমার পা আটকে যাচ্ছিল বারবার। ব্যোমকেশ প্রথমে আমাকে এক ঝলক উঁকি মেরে দেখে নিয়ে তারপর মাটিতে হাঁটু গেড়ে বসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে এসো বন্ধু, চিন্তা করো না, আমি ঠিক আছি। পাখি পালিয়েছে, এটা বোধহয় আমার সাথে ঘটবার দরকার ছিল। লাগেনি তো? মাথাটা বেশ হালকা লাগছে। আরে ও কি, সারা রাত কি ওখানে বসেই বিশ্রাম নেবে নাকি? সত্যবতী এই অবস্থায় দেখলে কিন্তু তোমার খবর আছে। সে তো নয় বুঝলাম, কিন্তু বাবরে, আরে ওটা কে ছিল বুঝতে পারলে? ধীরে বৎস ধীরে, শীঘ্রই প্রকাশ্য। আগে ফাঁদ পাতার ব্যবস্থাটা করি। তবে নন্দদুলাল বাবুর আয়ুটা এই যাত্রায় মনে হয় বেড়ে গেল। আচ্ছা, অনেক হয়েছে, চলো এবার। আরে এত বেলা অবধি ঘুমোলে চলবে? এই যে, ও ঠাকুরপো, ঠাকুরপো, ওঠো ওঠো। সত্যবতীর গলা শুনে ধর্মর করে উঠে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। বাবা, এতক্ষণ ঘুমিয়েছি। সত্যবতী আবার বলল, কাল রাতে কোথায় যাওয়া হয়েছিল শুনি? দুই বন্ধু যে কাপড় চোপড় কাদায় মাখামাখি করে নিয়ে এসেছো। কোমরে আঁচল গুজে প্রায় রণংদেই ভঙ্গিতে প্রশ্ন করল সত্যবতী। হ্যাঁ, কাল 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 মানে বিয়ে? ব্যোমকেশ কোথায়? সেই ভোর থেকে তার টিকিটই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে কাউকে বলেও যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি না বরং বাজারের থলেটা দাও, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। থাক, অনেক হয়েছে। চোরের সাক্ষী গাঁট কাটা। তুমি বাজারে গেলে আমাকে আর খোকাকে অনাহারে কাটাতে হবে আজ। সত্যি, সত্যবতীর সাথে কথায় পেরে ওঠা মুশকিল। যতই হোক সত্যান্বেষী স্ত্রী বলে কথা। কি করে সত্যবতীর হাত থেকে নিস্তার পাওয়া যায় তাই নিয়ে ভাবতে ভাবতে একতলা থেকে ব্যোমকেশের গলা পাওয়া গেল। কাকে অনাহারে কাটাতে হবে? হ্যাঁ, আমি থাকতে কাকে অনাহারে কাটাতে হবে? উফ, অবশেষে ভগবান সত্যান্বেষী মুখ তুলে চেয়েছেন। সত্যবতীর বাক্যবান থেকে এবার তার মানে রেহাই পাওয়া যাবে। হাতে একটা বড় ব্যাগ নিয়ে ব্যোমকেশ ঘরে এসে ঢুকতেই সত্যবতী প্রথমে ব্যোমকেশের দিকে তাকিয়ে পরে আমার দিকে ঘুরে বলল, নাও, চলে এসেছে। না হলে তোমার কপালে আজ অশেষ দুঃখ ছিল ঠাকুরপো। ব্যোমকেশ যথারীতি মতো তার ব্যাগটা সত্যবতীর হাতে ধরিয়ে দিয়ে আমার বিছানায় ধপাস করে শুয়ে পড়ে বলল, সত্য, আজ টাটকা ইলিশ নিয়ে এসেছি বাগবাজার থেকে। এই সর্ষে বাটা দিয়ে একটু জমি রান্না করো দেখি। ও হ্যাঁ, একটু চা হলে বেশ হয়। এখন হবে? সব করছি, কিন্তু সকালে উঠে গেছিলে কোথায়? এবার আমিও সত্যবতীর সুরে গলা মেলালাম, বললাম, এই হ্যাঁ, ভালো কথা ব্যোমকেশ, তুমি গেছিলে কোথায়? কিছু কিছু মানুষের মুখোশের পিছনে আসল মুখটা দেখতে। এই অজিত,
আজ রাতে কিন্তু আবার বেরোতে হবে। কোথায় যাবে? কেন, বসন্ত কুঞ্জে। সর্বনাশ, আবার? এই শেষ, ফাঁত পাতা সম্পূর্ণ, বুঝলে অজিত। নন্দদুলাল বাবুকে বলে এসেছি ঠিক রাত 10টায় ছাদে উঠে যেতে। চিন্তা নেই, সাথে পুলিশ আর ওই অফিসারটাও থাকবে। কি বলছো হে? অফিসারটা রাজি হলো? এই একটা বড় বাধা বলতে পারো ওনাকে রাজি করানো। রাখালের থেকে জেনে নিয়েছি বাগবাজার থানার ওই অফিসারের নাম বিনয় কৃষ্ণ নস্কর। প্রথম দিকে তো পাত্তাই দিতে চাননি, তারপর সব বুঝিয়ে বলাতে রাজি হলো। আবার শর্ত দিয়েছে, খবর যদি ভুল হয় তাহলে আমাদের লকআপে ঢোকাবে। ও বাবা, তার নিজের পরিচয় দিয়েছিলে নাকি? না না, মাঝে মাঝে নিজেকে গোপন রাখা ভালো। আচ্ছা সত্য বলো তো, এক্ষুনি যদি শুনতে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কবি নন, একজন খুনি, তাহলে কি মনে হতো? ও মা, ও আবার কি কথা? তোমার মাথা ঠিক আছে তো? গতকাল রাত অবধি ঠিকই ছিল, আজ সকালের পর থেকে আর নেই। হেয়ালি করবে না একদম। কোথায় গিয়েছিলে বলো না। অদ্য রজনী পরে সব জানিতে পারিবে সখী, সব জানিতে পারিবে। বেশ, বুঝতে পারলাম ব্যোমকেশের পেট থেকে আর কোনো কথা বেরোবে না। তাই জবাব না পেয়ে সত্যবতী রাগ করে চলে যাওয়ার পরে আমিও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখি যাই, বইয়ের চালানটা 2 দিন ধরে দোকানের বাইরে পড়ে রয়েছে, গিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা। পুলিশের গাড়িটা এলো রাত 8টা নাগাদ। ব্যোমকেশ রাখালবাবুকে আসতে অনুরোধ করেছিল বটেই, কিন্তু তিনি আসেননি। বলেছেন চাকুরিরত অবস্থায় এসব ঝামেলা না জড়ানোই ভালো। ব্যোমকেশ অথবা আমি ওনাকে তাই আর জোরাজুরি করিনি। আর সত্যিই তো, যেখানে এক থানার পুলিশ আমাদের সাথে রয়েছে, সেখানে অন্য থানার পুলিশ আধিকারিককে না জড়ানোই উচিত। গাড়িতে উঠতে গিয়ে দেখি সামনের আসনে নস্কর, মানে সেই অফিসারটি বসে রয়েছে। চোখ মুখের ভাব দেখলে বলে দিতে হয় না যে আমাদের সঙ্গে যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছা নেই। সামনের পুরো আসনটি একা দখল করে থাকলেও ব্যোমকেশ অথবা আমাকে কাউকেই বসতে দিলেন না সেখানে, বরং দুচোখের তাচ্ছিল্যে পাঠিয়ে দিলেন পিছনে। বাধ্য হয়ে গাদাগাদি করে পেছনের আসনে বসে আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বসন্তকুঞ্জে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে রাতেই বসন্তকুঞ্জের রূপ একদম আলাদা। রং বেরঙের ফুল অন্ধকারে ঢাকা পড়ে গেলে কি হবে, মূল ফটকটা খুলতেই মিষ্টি একটা গন্ধ আমাদের সমস্ত শরীরকে যেন অবশ করে দিল। ব্যোমকেশ ফিসফিস করে বলল, গন্ধটা হাসনোহানা ফুলের, বুঝলে তো? রাস্তার ডান দিকে সারি বেঁধে ওই গাছগুলো বসানো হয়েছে। নন্দদুলাল বাবু নিজের ঘরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, তবে সাথে যে আমরা পুলিশ নিয়ে আসব এটা বোধহয় তিনি ভাবতে পারেননি। তাই প্রথম দিকে পুলিশ দেখে একটু চমকেই গিয়েছিলেন ভদ্রলোক। রাত 10টা নাগাদ ঘরের সব আলো নিভিয়ে দেওয়া হলো। আমি, ব্যোমকেশ আর অফিসার বিনয় কৃষ্ণ নস্কর ছাদের কোণে জলের ট্যাঙ্কের গা ঘেঁষে এমনভাবে বসে রইলাম যে দরজা খুলে কেউ ছাদে উঠলেই যাতে পরিষ্কার দেখতে পাওয়া যায়। চারিদিক আজ অদ্ভুত রকমের শান্ত। আকাশের তারাগুলো মিটমিট করে যেন অজানা কোনো বিপদ সম্পর্কে আমাদেরকে সতর্ক করতে চাইছে। বিনয় কৃষ্ণ নস্কর মাঝে মাঝে মশার কামড়ে হু আ বলে বিরক্তি প্রকাশ করছেন। কিছুক্ষণ পর একটা সুন্দর ঠান্ডা হাওয়া আরামের পরশ বুলিয়ে দিচ্ছে সারা দেহে। ব্যোমকেশের কথা মতো রাত 10টায় নন্দদুলাল বাবু ছাদে উঠে এলেন। তারপর এগিয়ে গেলেন রেলিংয়ের ধারে। অন্ধকারে বোঝা না গেলেও অনুমান করতে পারছিলাম তার হাত পা রীতিমতো কাঁপছিল উত্তেজনার বশে। কারণ যে ব্যক্তি অন্ধকারে ভয় পায়, তাকে যদি একলা অন্ধকারের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় তবে তার মানসিক পরিস্থিতি সহজেই অনুমান করা যায়। ঘড়ির কাঁটা 11টার ঘর পেরিয়ে যেতেই ছাদে এসে প্রবেশ করল একটা কালো ছায়া মূর্তি। তবে সে মূর্তি একা নয়, কারণ তার পেছন পেছন আরও একজন একই পোশাক পরে ছাদে এসেছে।
আমার বুকের মধ্যে ধক করে উঠল। প্রথম মূর্তিটি নিঃশব্দে এগিয়ে গেল নন্দদুলালের দিকে। তারপর দুটো হাত সামনে প্রসারিত করে নন্দদুলালের পিঠে চাপ দেওয়ার আগেই বিনয় কৃষ্ণ নস্করের টর্চ লাইট জ্বলে উঠল। আচমকা এই ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিল না সেই ছায়া মূর্তিটি। পাথরের মতন সেখানেই দাঁড়িয়ে রইল সে। এবার ব্যোমকেশ উঠে দাঁড়াতেই দ্বিতীয় ছায়ামূর্তিটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল ওর ওপরে, কিন্তু তার আগেই নস্করের রিভলভার শূন্যে গর্জে উঠল। নন্দদুলাল বাবু ধপ করে ছাদের মেঝের ওপর পড়ে গেলেন, আর ব্যোমকেশ নস্করের হাত থেকে টর্চ লাইটটা নিয়ে আলো ফেলল দ্বিতীয় ছায়ামূর্তির মুখের ওপর। প্রবল বিস্ময়ে আমার মুখ হাঁ হয়ে গেল, কারণ এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন রাখাল বাবু। কি আশ্চর্য, শেষ পর্যন্ত উনি। ব্যোমকেশ এবার রাখাল বাবুর মুখের ওপর থেকে আলোটা সরিয়ে প্রথম ছায়ামূর্তির মুখের ওপর ফেলে বলল, এখানে এসে নিজের আত্মপরিচয়টা দেবেন রমানাথ রায়চৌধুরী ওরফে হরিদাস ঠাকুর, নাকি আমাকে বাধ্য করাবেন পরিচয় দেওয়াতে? কি ভেবেছিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসে আমাকে উষা রানীর বাড়িতে পাঠিয়ে নর্দমা পরিষ্কারের জন্য লোক নিয়ে আসার মিথ্যে কথাটাকে কোষ্ঠী পাথরে যাচাই করিয়ে নেবেন? হ্যাঁ, তবে একটা ব্যাপারে তারিফ না করে পারছি না, বিশ্বাস করুন। আপনি, আপনার দিদা উষা রানী এবং মামি মালতী প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা। এইবার আমার দ্বিতীয়বার চমকানোর পালা। ততক্ষণে 3 জন কনস্টেবল ছাদের দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে। গুলির আওয়াজে এক এক করে আশপাশের বাড়িগুলোর আলো জ্বলে উঠতে শুরু করেছে। কুকুরের দল হল্লা করতে শুরু করেছে বাড়ির নিচে। এমন অবস্থায় ব্যোমকেশ ধীরে ধীরে এগিয়ে গেল হরিদাসের দিকে। তারপর তার কাঁধে একটা হাত রেখে বলল, কেন করলে এই খুনগুলো? এত মেধাবী হয়েও নিজের মেধাকে এইভাবে নষ্ট করলে কেন? জবাবটা তো অন্যভাবেও দেওয়া যেত। কুকুর শুধু মুগুরের ভাষাই বোঝে ব্যোমকেশ বাবু। পণ্ডিতের ন্যায় জ্ঞান তার কাছে গালিগালাজের মতো। নিজেরা উচ্চ বর্ণের বলে একজন নিম্নবর্ণের মেয়েকে ভালোবেসে বিয়ে করার পরেও তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার শাস্তি একমাত্র আমি এটাই বলে মনে করি। আমি যা করেছি তা বেশ করেছি, এবং এর জন্য আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। বরং দুঃখ হচ্ছে ওই নন্দদুলালকে আমি মারতে পারলাম না বলে। আফসোস হচ্ছে, বড্ড আফসোস হচ্ছে। আমি যদিও জানতাম আপনি কেসটা যখন হাতে নিয়েছেন তখন এর কিনারা ঠিকই বের করবেন। বিশেষ করে ওই ফটো ফ্রেমটা আপনার হাতে পড়ে বিষয়টা আরো নিশ্চিত হয়েছে। তাই চেষ্টা করেছি যত দ্রুত কাজ শেষ করার। নস্কর ঝাঁঝিয়ে উঠল, এই ওসব কাব্যিক ভাষণ না পরে ঝাড়বে খোকা? এখন আগে শ্রীঘরে চলো দেখি, তারপর ওখানে গিয়ে যত কবিতা ঝাড়বে। থানায়? থানায় কবে এই তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে? কবে তাপিত ইচ্ছিত করিব শীতল তোমারই করুণা চন্দনে? এটুকু বলেই হঠাৎ হাসতে হাসতে রমাকান্ত কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই ছাদের রেলিং টপকে ঝাঁপিয়ে পড়ল হঠাৎ করে। অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আর্তনাদ উঠেই মিলিয়ে গেল সাথে সাথেই। রাখালবাবু বাদ দিয়ে আমরা সবাই ছাদের ধারে দৌড়ে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। ছাদের নিচে পাতাবাহারের ঝোপের গোড়ায় জমাট অন্ধকারটা দেখে ব্যোমকেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, হাত কড়া পরিয়ে নিয়ে যাওয়ার থেকে বোধহয় এটাই ভালো হয়েছে। পরদিন চায়ের আসরে আমি, ব্যোমকেশ আর সত্যবতী এই কেসটা নিয়ে আলোচনা করছিলাম। গতরাতে হরিদাসের ওইভাবে মৃত্যুটা আমাদের সবাইকে নাড়া দিয়ে গেছে। যদিও রাতের ঘটনার বেশিরভাগই আমার কাছে অস্পষ্ট, ধোঁয়াশাই ভরা, তাই রাতে সত্যবতীকে ভালোভাবে বোঝাতে পারিনি। কারণ ব্যোমকেশ আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আবার থানায় গিয়েছিল। তারপর অনেক রাতে ঘরে ফিরে কোনো কথা না বলে ও চুপচাপ শুয়ে পড়ে। তাই এখন সকালে উঠে চায়ের আসরে বসে চেপে ধরলাম ব্যোমকেশকে। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে দুবার টান দিয়ে
তারপর চায়ে একটা চুমুক দিয়ে বলল, হরিদাস অর্থাৎ রমানাথ হলো ছোট ভাই কৃষ্ণ দুলালের ছেলে। ব্যোমকেশের এই কথা শুনে আমি আর সত্যবতী দুজনেই অবাক হয়ে গেলাম। সত্যবতী জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে? স্রেফ একটা ফটো দেখে। এই তোমার মনে আছে অজিত, কৃষ্ণ দুলালের ঘরে আমরা একটা ফটো পেয়েছিলাম। যদিও সেটা কিসের ফটো তখনও বুঝতে পারিনি, কিন্তু ঠিক ওই একই ধরনের ফটো উষারানীর বাড়ির সুটকেস থেকে পাওয়ার পরে আমার টনক নড়ে। তাছাড়া আমি পুরোপুরি নিশ্চিত বসন্তকুঞ্জের একতলায় যে ছবিটাকে নন্দদুলাল পূর্বপুরুষের ছবি বলেছিল, ওটা আসলে কৃষ্ণ দুলালের স্ত্রীর ছবি। ফটোর পিছনে স্টুডিওর নামটা লেখা ছিল। গতকাল মেথরপট্টি থেকে বেরিয়ে আমি সেই স্টুডিওতে গিয়েছিলাম। একটা কথা সবসময় জানবে, প্রবাহমান ধারার থেকে কোনো জিনিস আলাদা হলে সেটা সবাই চিরকাল মনে রাখে। সেক্ষেত্রে সৌভাগ্যক্রমে স্টুডিওর মালিক ফটোর ফ্রেমটা দেখে চিনতে পারেন এবং বলে যে বসন্তকুঞ্জ থেকে এই ফ্রেমটা স্পেশালভাবে অর্ডার দেওয়া হয়েছিল ছোটবাবু কৃষ্ণ দুলালের ছেলের জন্মদিনে। তবে এই হরিদাসী যে রমানাথ এবং রমানাথ যে কৃষ্ণ দুলালের ছেলে, এটা নিশ্চিত হয়েছি আমি গতকালের আগের রাতে। সবার অলক্ষ্যে হরিদাস রাত হলেই চলে যেত উষারানীর বাড়িতে। উষারানী একদম শুরু থেকেই বসন্তকুঞ্জে রান্না করত। খুব অল্প বয়সে বিধবা হয়ে যাওয়ায় একমাত্র মেয়েকে নিয়ে এই বসন্তকুঞ্জেই থাকত উষারানী। মেয়ে যৌবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুলালের নজর পড়ে ওর উপরে। আমার মনে হয় সেই নজরে কোনো পাপ ছিল না, ছিল শুধুই অফুরন্ত ভালোবাসা। কালীঘাটে গিয়ে বিয়েটাও সেরে নেয় তারা, তবে শেষ রক্ষা হয়নি। নিম্ন বর্ণের মেয়েকে বিয়ে করার কারণে ত্যায্যপুত্র করে দেওয়া হয় কৃষ্ণ দুলালকে। বাধ্য হয়ে ওই মেথরপট্টিতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে তারা। প্রবল অভাব অনটন অনাহার অপুষ্টিতে ধনীর আদরের সন্তান কৃষ্ণ দুলাল একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শোনা যায় শেষ পর্যন্ত সন্তান সম্ভবা স্ত্রী নাকি বসন্তকুঞ্জে গিয়েছিল কিছু অর্থ সাহায্যের আশায়, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। এই অপমান সইতে পারেননি কৃষ্ণ দুলাল, পক্ষাঘাতে চলন ক্ষমতা হারিয়ে ফেলেন। কিছুদিন পরেই সন্তান প্রসব করতে গিয়ে মারা যান নন্দদুলালের স্ত্রী। উষারানী আর পুত্রের সদ্যবিবাহিত পত্নীর কোলে পিঠে করে বড় হতে থাকে রমানাথ, আর রমানাথ বড় হবার সাথে সাথেই প্রস্তুতি চলতে থাকে নির্মম প্রতিশোধ নেওয়ার। পিছন থেকে এই পরিকল্পনাকে নেতৃত্ব দেন কৃষ্ণ দুলালের বাল্যবন্ধু রাখাল বাবু। উষারানী আবার রান্নার কাজে বসন্তকুঞ্জে ঢোকে এবং কৌশলে হরিদাসকেও নিয়ে আসে এখানে। পরে অবশ্য অনুতাপ হওয়ায় ব্রজদুলাল ভাইকে আবার নিজের বাড়িতে স্থান দিয়েছিলেন। আমার প্রথম সন্দেহটা হয়েছিল উষারানীর বাড়িতে ওই সুটকেসে কিছু বেমানান জিনিসপত্র দেখে, যেমন রবীন্দ্র রচনাবলী চতুর্থ খণ্ডের কয়েকটা পাতা, একটা চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত ম্যাগাজিন, আতস কাঁচ, এইসবই আর কি। যে ছেলে কলকাতায় কাজে আসবে গ্রাম থেকে, সে এগুলো নিয়ে কেন ঘুরবে বলো তো? হ্যারিসন রোডের এই ঘরটিতে ছেয়ে গেল কিছুক্ষণের একটা স্তব্ধ নীরবতা। সত্যবতী হাঁ করে তাকিয়েছিল ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ সিগারেটে আরো দুবার টান দিয়ে আবার বলতে শুরু করলো, শোনো অজিত, কোনো স্বাভাবিক জিনিস স্বাভাবিকভাবে করলে কারো চোখে লাগবে না। এই যেমন নন্দদুলালের ছেলে প্রতাপের ডাবের জল খেয়ে মারা যাওয়াটা, অথবা
নারায়ণীর ছাদ থেকে পড়ে মৃত্যু, এসবই খালি চোখে স্বাভাবিক, তাই মাতামাতি হয়নি। কিন্তু ইরাবতীর ক্ষেত্রে মৃত্যুটা হয়েছে অস্বাভাবিকভাবে, তাই দেখো ওটা নিয়ে চর্চা বেশি হয়েছে। তবে আমার অনুমান ইরাবতীর পেটে যে বিষটা পাওয়া গেছে সেটার উৎস ছিল আসলে ওই গীতবিতান। তাকিয়ে আছো, বুঝলে না? বইয়ের পাতাগুলোতে বিষ মাখিয়ে দেওয়া হয়েছিল। ভাবো একবার, কি চমৎকার আইডিয়া। সত্যি তা যা বলেছ। আচ্ছা, তবে রাখাল বাবু যে এর মধ্যে রয়েছে সেটা তুমি বুঝলে কিভাবে? আর উনি বা কিভাবে যারা খুন হয়েছে তাদের স্বভাব বিরুদ্ধ কাজ করতে বাধ্য করেছিলেন? যেহেতু রাখাল কৃষ্ণদুলালের বাল্যবন্ধু ছিল, তাই অতি সহজেই সবার দুর্বলতাগুলো জানত। যেমন ধরো, ব্রজদুলালের স্ত্রী নারায়ণী স্বামীকে লুকিয়ে টাকা সাহায্য করতেন। আবার প্রতাপের বাসব দত্তা বলে একজন রক্ষিতা ছিল। আর কিভাবে বুঝলাম রাখাল এই খুনগুলোর সাথে জড়িত? যদি বলো আমি কিভাবে বুঝলাম, তাহলে এটাই বলবো যে এটা খুব সহজ অজিত। ওর একের পর এক মিথ্যে বলা থেকে। প্রথমত, রাখাল বলেছিল বসন্তকুঞ্জের দারোয়ানের থেকে শুনেছে ব্রজদুলালের মৃত্যুর খবর, কিন্তু বসন্তকুঞ্জে কোনো দারোয়ান নেই। তার উপর ঘুলঘুলির কাঁচ ভাঙতে রাখাল রমানাথকে সাহায্য করেছিল বাড়ির বাইরে থেকে, তাই প্যান্টে অত কাদা লেগেছিল ওই দিন। দ্বিতীয়ত, আমাদের সাথে বসন্তকুঞ্জে আসার সময় ব্রজদুলালের চশমাটা ভুল করে নিজের চশমার বদলে পরে ফেলাটা। তৃতীয়ত, ওই রাতে আমাকে ট্যাক্সি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা। ও আসলে চাইছিল না আমি এই কেসে থাকি। তবে নস্করের কাছে আমি একটা বিষয় কৃতজ্ঞ। কালকের আমাকে থানায় না নিয়ে গেলে রাখালের কাছ থেকে পুরো ইতিহাসটা জানাই যেত না। রাখাল সরকার, বুঝলে না অজিত, একজন প্রতিভাবান ইন্সপেক্টরকে বোধহয় এভাবে হারিয়ে ফেলাটা আমাদের উচিত ছিল না। এমন সময় ঝনঝন করে ফোন বেজে উঠল। আমি উঠে গিয়ে ফোনটা ধরতেই ওপার থেকে শুনতে পেলাম বিনয় কৃষ্ণের গলা। নমস্কার, শুনতে পাচ্ছেন? ছোকরা মানে আপনার এই বন্ধুটি বেশ ভালোই বুদ্ধিমান দেখতে পাচ্ছি। তার নাম কি মহাপুরুষের? হ্যাঁ, জানতে পারলে একটু বলবেন না হয়, একটা খোঁচর ঠোচরের কাজ দিয়ে দিতে পারি ডিপার্টমেন্টে। সত্যবতী ইশারায় জিজ্ঞেস করলো কে? আমি হেসে বললাম, আরে নস্কর, ইন্সপেক্টর নস্কর। হতচ্ছাড়া, ফোনটা দাও দেখি ঠাকুরপো, একটু উচিত শিক্ষা দি। কি বলছে সে? ফোনের রিসিভারটা এক হাতে চেপে ধরে ফিসফিস করে বললাম, আরে তোমার স্বামী রত্নের নাম জিজ্ঞেস করছে। দেখলাম ব্যোমকেশ আরামকে দ্বারা থেকে উঠে ছো মেরে আমার হাত থেকে রিসিভারটা তার কানে নিয়ে বলল, নমস্কার নস্কর বাবু, এই অধমের নাম ব্যোমকেশ বক্সী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, মনে রাখবেন। শেষ হলো আমাদের আজকের গল্প ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে অশান্ত বসন্ত। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে অবশ্যই মেল করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউন ইনটু মৌলিক এই মিডিয়া।